ওই দেখো বেজি বেজি। যত এগোচ্ছি নিচের ধারে তত একটা শনশন শনশন হাওয়ার আওয়াজ বেরোচ্ছে, আর ওই যে গর্জন শোনা যাচ্ছে। সকালে জলখাবার খেয়ে রওনা দিলাম আমরা হেনরিস আইল্যান্ডের উদ্দেশ্যে। চারদিকে ছোট ছোট জলাশয় আর সবুজের সমারোহ। আমারও এটা ভীষণ প্রিয়, আমার ছেলেরও খুব প্রিয়। আর নিয়ে নিয়েছি 2 কাপ লিকার চা। টিকিট কাউন্টারের কাছে পৌঁছে গেছি। আমাদের পড়েছিল 60 টাকা করে। হেনরি আইল্যান্ডের ইতিহাস একটি ইউরোপীয় জরিপকারীর নামে নামকরণ থেকে শুরু হয়েছিল, যিনি 19 শতাব্দীতে এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এটি নারকেল এবং সুপারি চাষের জন্য একটি বাগান হিসেবে ব্যবহৃত হতো। সুপ্রভাত। আজকে বকখালি ট্রিপে আমাদের দ্বিতীয় দিন। আমরা বেরিয়ে পড়েছি এই সমুদ্র সৈকতে যাব বলে। এই সকালবেলা সমুদ্রের জল কত দূর থাকে, কাল কিন্তু সমুদ্রের জোয়ারের জলে তাড়া খেয়ে আমি পালিয়ে বাঁচতে পারলে বাঁচছি। আর এখন আমি সকালবেলা তোমাদের দেখাচ্ছি যে নিচের পাখিটার কিরকম অবস্থা। সব দোকানই প্রায় বন্ধ। আমি দেখাচ্ছি এখনো সব দোকানের ঝাঁপ খোলেনি। আমাদের ইচ্ছা আছে আমরা বেরিয়ে একটুখানি চাটা খাবো। দোকানের ঝাঁপটাপ এখনো বন্ধ, 1-2 করে খুঁজছে। এখানে ডাব ভাই বসে আছে, ডাব দাদা বসে আছে, ডাব বিক্রি করবে বলে। যত এগোচ্ছি নিচের ধারে তত একটা শনশন শনশন হাওয়ার আওয়াজ বেরোচ্ছে, আর ওই যে গর্জন শোনা যাচ্ছে। আর এত দূর থেকে দেখতে পাচ্ছি সমুদ্রের জল অনেকটাই কিন্তু এগিয়ে এসছে। ওই যে সূর্যি মামা উঠে পড়েছে আস্তে আস্তে, তার প্রখর তেজ নিয়ে উঠছে। তবে এত তেজ দিও না, আমরা যাতে একটু ভালোভাবে ঘুরতে পারি। কিন্তু মানে মানে ডুবে যাওয়ার চান্স কিন্তু নেই। একদম দূরে দূরে দেখা যাচ্ছে কয়েকজন লোককে। হ্যাঁ, তারা অনেকটা দূরে হতে গেছে, যেখানে আসল সমুদ্র আর কি গেছে ওখানে। বেশ মনোরম পরিবেশ, খুব একটা
বালিটা কিন্তু সাদা, পুরীর মতো কিন্তু গোল্ডেন বালি নয়, সোনালি সোনালি আভার যে বালিটা থাকে এটা কিন্তু সেটা নয়। এখানে কিন্তু বালিটা কিন্তু সম্পূর্ণ সাদা, এটার বোধহয় বিশেষত্ব। আমারও এটা ভীষণ প্রিয়, আমার ছেলেরও খুব প্রিয়। আর নিয়ে নিয়েছি 2 কাপ লিকার চা। এই বিচে এসে বিচের পাড়ে বসে একটু চা আর বিস্কিট না খেলে হয় না। বিস্কিটটা না হলেও চলে, কিন্তু চাটা চাই। চা খেয়ে নি, এই একটা বিস্কুট আর চা। চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। দাওটা এক কাপ চা। ভালোই জমছে, খুব একটা ভিড় নেই, ফাঁকা ফাঁকা। দীঘাতে রাস্তাঘাটে চলা যায় না সবসময়, এখানে কিন্তু অতটা নেই, অতটা খুব মানে 2-একটা দোকান আছে, কয়েকজন লোক আছে, টুরিস্ট আছে। এখানটা কিন্তু বেশ শান্ত। আমার অনেকটা গোপালপুরের কথা করতে মনে পড়তে যায়। গোপালপুরটা আরো ঘুরেছে, মানে ওটাকে অন্যভাবে তৈরি করেছে, কিন্তু আমার কিন্তু এইটা ভালো লাগে। কোথায় আছো গো? ওই ভিড় ভাড়টা কোলাহলটা কম। কোথায় আছো? এটাই ভালো লাগে। আর একটা কি জানেন, তুমি কি আশ্রমের কাছে মতো আসবে? আশ্রমের কাছে আসবে? এইখানে কিন্তু আগো বেটা নিমাইর বেটা। সন্ধ্যে 7টার পরে কেউ হতে থাকে না। না না, তুমি অনুর কাছে অনু। সব দোকানগুলো দেখছেন না, যে সব বন্ধ হয়ে যায় 7টার মধ্যে। এই কিছু এইখানে পাড়ে কিছু ওই স্টল কিছু খোলা থাকে, কিন্তু তাও সেটা খুব একটা বেশিক্ষণ নয়, 7:30 8টার মধ্যে সেটা বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে। রাতের খাবারটা লোকের ওই যে হোটেলে আছে, এই হোটেলে না খেলে রাতের খাবারটা কিন্তু পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। হ্যালো, হয়ে গেল আমাদের চা খাওয়া। ক্লাব করে আছে, তুমি অনুর কাছে চলে আসো, পেয়ে যাবে।
বলছি অনুর কাছে আসো, পেয়ে যাবো। অনুকে দিতে বলেছিল। আরেকটা কথা বলছি, কালকে আমাদের খাবারটা পেতে কিন্তু বেশ কষ্ট হয়েছিল। মানে সব দোকানই প্রায় বন্ধ ছিল। মানে খাবারটা নিতে নিতে এ বলছে আমাদের দোকান 9টার আগে 9টার সময় বন্ধ হয়ে যাবে, 9টার পর আর খাবার দেওয়া হবে না। এই জন্য আমাদের খুঁজে পেতে খাবার পেতে একটু কষ্ট হয়েছিল। তারপর আমরা গেলাম একটা হোটেলে। সেই হোটেলের খাবারের মানটাও কিন্তু ঠিকঠাক লাগলো না। মানে একটা তরকারি দিয়েছে পুরো 85টা সকালের বেলার তরকারি। সুতরাং আপনাদের বলছি, আপনারা যখন খাবেন সোসাইটির এইসব দোকান থেকে একটুখানি বুঝে শুনে দেখে শুনে খাবারটাকে চেক করে নিয়ে খাবেন। আমরা তো আপনারা দেখেছেন, আমরা বালুতট মানে ওই ওয়েস্ট বেঙ্গল টুরিস্ট ইয়েতে আছি। খাওয়াটা যথেষ্ট ভালো, মানে নো ডাউট ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ওখানে একটু কস্টলি, একটুখানি বেশ ভালো কস্টলি, একটু কেন বেশ ভালো কস্টলি। সেই কারণে আমরা কয়েকজন এসেছিলাম, ভাবলাম যে একটুখানি বাইরের দোকানগুলো একটুখানি হচ্ছে ঘুরে দেখা যাক কেমন কি। এতে গিয়ে আমরা বুঝলাম যে খাবারের মানটা কিন্তু খুব একটা ভালো নয়। ওই গরম গরম যেগুলো করছে সেগুলো আপনি হচ্ছে খেতে পারেন, কিন্তু অন্যান্য যেসব তরকারি দেয় বা হচ্ছে ডাল দেয় একেবারেই ভালো না। মানে সেটা বুঝলাম এখানে এসে যদি খান এটা কিন্তু একটুখানি বুঝে খাবেন। তার সাথে ডবল ডিমের অমলেট, একটা মিষ্টি, আর এই কলা, আর এই মিষ্টি, আর অমলেট, 4টা পাউরুটি, হ্যাঁ ব্রেড বাটার, কলা, ডবল ডিমের অমলেট। সকালে জলখাবার খেয়ে রওনা দিলাম আমরা হেনরিস আইল্যান্ডের উদ্দেশ্যে। চারদিকে ছোট ছোট জলাশয় আর সবুজের সমারোহ, সত্যি চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে। আর বেশ ঠান্ডা পরিবেশ। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরা দাঁড়িয়ে আছে, এরা সব রিলস তৈরি করতে কিন্তু ব্যস্ত। দেখতে বেশ মজাই লাগছে। খুব সুন্দর জায়গাটা। রাস্তাটা কিন্তু বেশ খারাপ, ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে, শর্টকাট হবে বলে আর তাড়াতাড়ি হবে বলে। হয় না, লক্ষ্মী পুজো বাড়িতে বাড়িতে করতে হয়। ঘরের লোককে বাইরে বেরোতে নেই। টিকিট কাউন্টারের কাছে পৌঁছে গেছি। আমাদের পড়েছিল 60 টাকা করে। আমরা এখন ভেতরে ঢুকে পড়েছি। সারা সপ্তাহ নানা কাজের চাপ কাটাতে দিন দুই ঘুরে আসুন আপনারা হেনরি আইল্যান্ডে। এখানে দেখে নিন সবুজ ক্যানভাস আর জলরাশি কোলাজ। পশ্চিমবঙ্গের অন্তর্গত একটি অন্যতম প্রধান গাঙ্গেয় বদ্বীপ এবং পর্যটন কেন্দ্র হেনরি আইল্যান্ড। সুন্দরবনের দক্ষিণ দিকে দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে অবস্থিত হেনরি আইল্যান্ড এক কথায় সমুদ্র ও জঙ্গল একত্রে উপভোগ করার জন্য আদর্শ জায়গা। বকখালির নাম যদি শুনে থাকেন তাহলে তার সঙ্গেই চলে আসে হেনরি আইল্যান্ডের নাম। এমনকি বকখালি ঘুরতে গেলেও এই হেনরি আইল্যান্ড টুক করে দেখে নেওয়া যেতে পারে। ব্যস্ত জীবনের সামান্য অবসর ভালোভাবে কাটাতে সমুদ্রপ্রেমী পর্যটকদের কাছে হেনরি আইল্যান্ড যেন এক স্বপ্নময় জগৎ।
মনের ক্যানভাস তো বটেই, মুঠোফোনে কিছু ছবি বন্দি করার জন্য এই জলাশয়ের ধারে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে নিলাম। ওই যে দূরে দূরে দেখা যাচ্ছে নীল সাদা কটেজগুলো, আবার আসার সময়ও দেখতে পেলেন এগুলো কিন্তু রাত্রিবাসের জন্য বেনফিসের তরফ থেকে কিছু কটেজ। এখানে আপনারা ইচ্ছা করলে রাত্রিবাসও করতে পারেন, আর এখানে খাওয়া থাকারও ব্যবস্থা আছে। আমরা এখন হেনরি আইল্যান্ডে পৌঁছে গেছি। দুপাশে ঘন ম্যানগ্রোভের জঙ্গল আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। আমাদের বললো এখান দিয়ে যেতে, গিয়ে আমরা সামনে সমুদ্র আছে, ওই বালিটার ওখানে সমুদ্র তটের মধ্যে নামতে বললো। কিন্তু এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু এখানে চোরাবালি আছে সেহেতু জলের বেশি কাছাকাছি যাবেন না, আর জলেও কিন্তু নামবেন না। খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে, রোদটা আছে কিন্তু গরমটা কিন্তু সেরকম নেই। দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, অপূর্ব জায়গা। দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল আর মাঝখান দিয়ে বেশ চড়া, কিন্তু গায়ে লাগছে না। হ্যাঁ, রোদ্দুরটা ঠিক গায়ে লাগছে না, হাওয়া দিচ্ছে কিন্তু খুব। আসলে কি বলে, একেবারে জলের কাছাকাছি তো, এখানে কিছুটা জায়গাটা মানে একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা। আর আসার সময় আমরা ওই শঙ্করপুর বলছি, ওই বকখালি থেকে দুটো অটো ভাড়া করেছিলাম। এবারে অটো করে এখানে 5টা পয়েন্ট আছে। একটা হচ্ছে এই হেনরি আইল্যান্ড, ম্যানগ্রোভ ফরেস্ট, আর আপনাদের ওই ফ্রেজারগঞ্জ সি বিচ আর মৎস্যবন্ধ। এই 5টা স্পট করাতে ওই দরাদরি করে নিল 300 টাকা পার অটো। এইবারে দেখা যাক কতটা ভালো লাগে। এই সামনে একটা দেখছি একটা ওই কাঠের একটা পোল আছে, হ্যাঁ সামনে একটা কাঠের পোল আছে, এই পোলটা পেরিয়ে যেতে হবে। একটা ছোট্ট গেট আছে, সেই ছোট্ট গেটটা ঠেলে যেতে হবে। আর এখানে লিখেই দিয়েছে এটা একজন একজন করে যেতে হবে। দাঁড়ান একটু সাবধানে, এখানে কিন্তু না কাদা আছে দেখো। এই যে ম্যানগ্রোভ, আপনারা দেখুন, এই যে ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে এই লেখাটা আছে, বিপদ এড়িয়ে চলুন, কাঠের পোলে একে একে পারাপার করুন। এইগুলো এই যে নিচে দেখছেন, এগুলো সব হচ্ছে শ্বাসমূল বলে। এগুলো ম্যানগ্রোভ ফরেস্টে এগুলো হচ্ছে দেখতে পাওয়া যায়। অদ্ভুত সুন্দর, মনে হচ্ছে আমরা সুন্দরবনে চলে এসেছি। এটা তো সুন্দরবনের কাছেই, এটা তো বদ্বীপের একেবারে শেষ মানে এন্ট্রান্স আর কি, যেটা বলা যায়। তাহলে এখানে কুমিরগুলো বাঘগুলো কিভাবে থাকে, শ্বাসমূলে ওদের লাগে না? ওরা তো এইগুলো দেখে দেখেই ওদের অভ্যস্ত, ওরা চলে চলে এর উপর দিয়ে কাঠের একটা ছোট্ট শাখো, এটা কিন্তু আমরা সুন্দরবনেও দেখেছিলাম। ম্যানগ্রোভের জঙ্গল, শাখোটা খুব সুন্দর, তাই না? দেখো পেছনটা, শাখোটা এত সুন্দর, খুব ভাল লাগছে দেখতে। কি ঘন দেখো, ভাল লাগে। দেখো কি সুন্দর শ্বাসমূল, এখানে এতটা জল চলে। ওই দেখো বেজি। কি হয়েছে, তুই তো পিছু কেন রে? আমার ছেলেটা না ভীষণ। এই দেখুন, সতর্কীকরণ, সমুদ্রে কেহ নামিবেন না, চোরা বালি ও চোরা স্রোত আছে।
ভিউটা দেখুন, সুন্দর লাগছে। এত সুন্দর ভিউ, সবুজে সবুজ, দুর্দান্ত লাগছে। এত গ্রিনারি। আমার বাবা প্রায় 90 বছর বয়স, তাকেও নিয়ে এসেছি, কিন্তু ওনাকে আমি এতদূর আনার সাহস পেলাম না। বাবা পারতেন। হ্যাঁ, আমি ঘরে মানে অটোতে বসে আছি আর কি, এসছেন আমাদের সাথে, কিন্তু অটোতে বসে আছি, মানে তা না হলে এখানে আসতে পারতো। জাস্ট অসম, খুব সুন্দর লাগছে আমার এখানটা। পাশে পাশে সমস্ত সাপগুলো গেছে ছোট ছোট, আর এই যে এত শাসমুলগুলো উঠে আছে, এগুলো খুব ভালো লাগছে। এখানে জল চলে আসে, বোঝাই যাচ্ছে ভেতরে ভেতরে জোয়ার জল হলে রয়েছে। এখানে হচ্ছে জল চলে আসে এখানে। মাঝে মাঝে দেখো যে বুশ রয়েছে, দেখেছো? হ্যাঁ, মনে হচ্ছে এখানে যদি একটা বাঘ থাকে। সুন্দরবনে গিয়ে তো বাঘের দেখা পাইনি। হালুম হালুম ভেঙেছে আজ ঘুম। বলো তো কি খাই, আমি হরিণ ছানা চাই। আগে এই ছড়াটা বলে আমি আমার ছেলেকে ভাত খাওয়াতাম, যেই হালুম হালুম করতাম ও ভয় চটে ভাত খেয়ে নিত। আর গাছগুলো কিন্তু দেখেছো কাটা আছে, কিন্তু গাছগুলো অনেক রকমের, এই তো বাবলা মতো, এটা কি গাছ বলতে পারবো না। হাতেও না, হাতেও না। এইখানটা দেখো, এইখানটা দেখো, সুন্দর লাগছে। কি অপূর্ব লাগছে দেখুন, মাথার উপরে চাঁদোয়া দিয়ে গাছগুলো এমন করে আছে যেন শেড করে, যেটা একটা মানে আমি বলে বোঝাতে পারবো না, একটা শান্ত শীতল ভাব। এইবারে এই দিকটা দেখুন কতটা ডেন্স, কতটা ডেন্স দেখুন। এই জায়গাটা খুব ভালো লাগছে না দেখতে? মাথাটা দেখাও, খুব সুন্দর। দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে। হেনরি আইল্যান্ডের ইতিহাস একটি ইউরোপীয় জরিপকারীর নামে নামকরণ থেকে শুরু হয়েছিল, যিনি 19শ শতাব্দীতে এই দ্বীপটি আবিষ্কার করেছিলেন। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এটি নারকেল এবং সুপারি চাষের জন্য একটি বাগান হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার
একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সেই জরিপকারীর নাম ছিল হেনরি প্রিথাম, যিনি 19 শতকে এটি আবিষ্কার করেন। ট্যুরিস্ট লজ থেকে আমাদের ভিউ, হোটেলের রাতের নাইট ভিউটা দেখাচ্ছি। ঠিক এই কটেজগুলো দেখছেন, এর পেছনেই কিন্তু সমুদ্র, সমুদ্রের অসম্ভব হাওয়া আসছে, আর তার সাথে সাথে এসে পড়ছে হলো বালি। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, এই যে এইটা হলো প্যান্ডেল, মা দুর্গার প্যান্ডেল। এখানে সার্বজনীন পুজো হয়েছে বকখালিতে, সেটা এখানে দেখা যাচ্ছে। চলে এসছি বেনফিশ ফ্রেজারগঞ্জ, আর এইটা হলো বেনফিশ ফ্রেজারগঞ্জের মৎস্য নিলাম কেন্দ্র। ওই ভেতরে দেখা যাচ্ছে ক্রেট ক্রেট সমস্ত মাছগুলো উঠেছে, সেই মাছগুলো ওখানে স্টোর করে রাখা হয়েছে। তা এখন একটু যাব, গিয়ে একটু ভেতরটা একটু দেখবো। এই যে আমরা এখন জেটিতে চলে এসেছি, এখানে সব মাছ তোলার কাজ হচ্ছে। যে জাল পেতেছিল সেই জালগুলো এখন গোটাচ্ছে। এই একটা ট্রলার, ওই যে দূরে আরো ট্রলার দেখা যাচ্ছে। এটা কি এখন ছাড়বে? মাছ জাল ফেলবেন? হয়ে গেছে? আচ্ছা, কোথায় যাওয়া হবে? আচ্ছা, এটা কি নদী গেছে? কি নদীর নামটা? ঠিক আছে, হ্যাঁ, ওই লোক সারি বাংলাদেশে সব জায়গায় যায়। একটু কথা বলো, বাংলাদেশে কত লাভায় যায়। আর কি ইউটিউবার মানে এখানে যে এখানে ট্রলারগুলো ছাড়ে, কখন ছাড়ে? এখানে যে নৌকোগুলো ছাড়ে ওয়েদার ভালো হলে ছাড়ে, তারপরে এখানে যখন মাছ টাছের রিপোর্ট হয় তখনই ফিল্ডে যাওয়া হয়। মানে মাছ কি কেউ দেয়? হ্যাঁ হয়ে যায়, দেয় তো। ধরো অন্য পার্টি বাইরে গেছে, তারা ওয়ারলেস, আমাদের যে ওয়ারলেস আছে না, ওয়ারলেস জিপিএস আছে, এখানে যোগাযোগ হয় বলে বাইরে যাওয়া যায়। এটা কি মানে হচ্ছে বাংলাদেশেরও মানে হচ্ছে এ আসে এখানে নাকি না? বলে বাংলাদেশের মাছ এখানে আসে না, কাকদ্বীপ আসে, কাকদ্বীপে আসে। আর আপনাদের এখান থেকে কি ধরনের মাছ হচ্ছে? মেইনলি তো সামুদ্রিক মাছই বোধহয়। সামুদ্রিক মাছ বলতে এখানে বেশি মাছ ওঠে ইলিশ মাছ। এটা হচ্ছে বর্ষার সময়, বর্ষার সময় ইলিশ মাছ। শীতকালে অন্যান্য মাছ বেশিরভাগ ইলিশ মাছটা ওঠে। অপশন হয়, অকশনে ওঠে তো না, অক্সনে না, অক্সনে ডায়মন্ডে, শিয়ালদা, হাওড়া হয় না। আচ্ছা, ডায়মন্ড শিয়ালদায় গিয়ে মাছটা বিক্রি হয়, ওইখানে অক্সিজেন হয়। এখানে টুকটাক যদি ঘরোয়া খায় ওই টুকটাক বিক্রি করে। ওই যে ওখানে দেখলাম যে ওখানে নিলাম ঘর রয়েছে। হ্যাঁ, এখানে হয়। ওই ধরো কেউ ওই ছোট ছোট ফিশিং এ যায়,
1-2 কেজি 5 কেজি 10 কেজি যারা মাছ পেয়েছে তারা এখানে দিয়ে দেয়। আর আমাদের তো 5 কেজি 10 কেজির গল্প না। তাহলে কতটা ওঠে? ফল টল করি না আমরা ফিশিং করি, জাল মারা হয়, জাল টানা হয়। আচ্ছা এবার কোনো সময় 1 কেজিও উঠতে পারে, আচ্ছা 10 মনও উঠতে পারে, জাল মারলে ও গ্যারান্টি নেই। আবার কোনো সময় নাও হতে পারে, আচ্ছা। মানে কোনো সিওরিটি নেই। না দেখা যাবে তুমি 1 খিঁ মেরেও ঘাটে চলে আসতে পারো, আবার অনেক সময় 10 খিঁও মারতে হয়, তাও হয় না। এইরকম মাছ বলা যায় নদীর মাছ। এখানে তো মোটামুটি হচ্ছে সামুদ্রিক মাছই মেনলি হচ্ছে পাওয়া যায়। ইলিশ মাছ তো ওঠেও এখানে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা তো হচ্ছে টন টন দীঘার ওঠে। ইলিশ। মানে হচ্ছে দীঘার ইলিশ, তো মানে হচ্ছে সমুদ্রের ইলিশ, তাই তো? হ্যাঁ সমুদ্রের ইলিশ সমুদ্রের ইলিশের কি বলে স্বাদ কেমন হয় সেটা কি ভালো, বলা যায়? বর্ষাকালে স্বাদ ভালো হয়, বর্ষাকালে হয়। শীতকালটা একটু মাছটা ততটা কিন্তু স্বাদ। নদীর মধ্যে না গেলে কি সেই মাছের শুনেছি টেস্ট যে হয়? হচ্ছে ইলিশ মাছ নাকি মিঠা জলের সাথে না মিশলে তার টেস্ট সেরকম হয় না। মানে ঠিক বলেছি। মানে হচ্ছে তেলটা ঠিক মতো হয় না। হ্যাঁ এটা ঠিক বলেছি। আর ডিম ছাড়তে তো নদীর জলেই যাবে ওরা। ডিম ছাড়তে নদীর জলে যেমন ডিপে থাকে, বর্ষার সময় ওরা ডিম ছাড়ার জন্য উপর দিয়ে উঠে আসে, ডিম ছাড়ার ঘাট দিকে চলে আসে। আচ্ছা এসে উপরে ছাড়ে ডিম। গেলে ওরা ওরা ডিপে চলে যায়, নদী এদিকে ওরা- মাছ সমুদ্রে ছাড়ে না, না সমুদ্রে ছাড়ে না, ওরা নদীতে বোধহয় এসে। সমুদ্রেই ছাড়ে কিন্তু উপরের দিকে উঠে এসে ছাড়ে, আচ্ছা কম জলে উঠে এসে ছাড়ে। তা সারা বছরই কি এই ইলিশ মাছ ধরার কাজ চলে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাদের এখানে কোনো নিয়ম নেই যে নেটের মাপ থাকে? তো সারা বছর তো সরকার থেকে কি দেয় ছাড়তে এখন? না 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 কিছু নাই, কিছু নিয়ম করেনি? বাংলাদেশে তো আছে সব, এখানে কোনো নিয়ম নেই। সরকার কিছু দেয় না। দেখেছো? কোনো নিয়ম নেই। না আমাদেরকে কিছু মানে দান ফান আমরা কিছু পাই না। এই যে আমরা ফিশিং করি, আমাদের 2 মাস যে বন্ধ থাকে হ্যাঁ। আমরা কিছু পাই না, আমরা মানে সরকারের থেকে কিছু পাই না। মানে সরকারের কোনো নিয়ম বিধিনিষেধও কিছু এখানে চলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ম বিধি নিয়ম আছে। আছে, নিয়মই আছে, নিয়ম আছে। ফিশারম্যান থেকে সরকার কোনো ব্যবস্থা নাই, ঠিক আছে? যে 2 মাস থেকে তোমরা বন্ধ আছে, বন্ধ থাকছে সেই কিছু মানে 2000 কি 3000 টাকা পয়সা দিবে, তো হ্যাঁ সেগুলো কিচ্ছু দেয় না। ওই আমরা যতটুকু মাছ ধরি বেচি, হ্যাঁ বিক্রি করলে সমুদ্রে যেটুকু পয়সা পাই যতক্ষণ সেটুকু fishing আমরা করি, ওই পয়সাটাই আমরা পাই। সমুদ্রে যতক্ষণ ফিশিং হয় ততক্ষণ আমাদের সংসার চলে। আর মাছ কাজ না হলে আমরাও এখানে মানে আমাদের তখন কি করেন? কি করি, ডাঙায় টুকটাক কাজ টাজ করি, সংসার লোকের চালানোর ধরে জন্য, মজুরি কাজ টাজ হয়। মুটেগিরি কাজ টাজ বা যে কোনো কাজ টাজ মাঠে করি। মাঠে হ্যাঁ, হ্যাঁ, চাষের কাজও করেন? সব রকম কাজ করি, ফিশিং চলে। এরা অনেক ধন্যবাদ। বাংলাদেশের নৌকো এখানে যদি ঢুকে, হ্যাঁ এখানে কোস্টাল ধরে নিয়ে আসে, আচ্ছা নিয়ম নেই। ওখানে আছে একটা ধরে ওই আমি ধরে তা- নিয়ে- ওখানে দুটো একটা ধরে নিয়ে এসে ওই আপনারা যে ভাতে বাঙালি, বাঙালির মাছ ছাড়া যেমন হয় না, তেমনি সেই মাছের খোরাক দেন, এই যোগান দেন এই সব মৎস্য ভাইরা। আমি কিছু দূরে এই মৎস্য ভাইদের সাথে কথা বলে আসলাম, তারা তাদের জীবনযাপনের পদ্ধতি বলছিলেন। সব সময় যে মাছ ধরা পড়ে তাদের তা না, যখন ধরা পড়ে না তারা ডাঙায় বিভিন্ন রকমের কাজ করতে থাকে। আর এই যে তাদের বড় বড় ট্রলার রয়েছে, বিভিন্ন মেশিনপত্র লাগানো, এখন এগুলো সবে ঘাটে এসে পড়েছে। আর সমস্ত মাছ যেগুলো ধরা হয়ে গেছিল সেগুলো ট্রাকে উঠে গেছে, আমরা সেটা দেখতে পাইনি। আর এই যে বিশাল বিশাল নেট, জাল, মাছ ধরার জাল, এগুলো ওনারা জলে ফেলে ধরেন। এখানে বহু ট্রলার এসছে, ঘাটে লেগেছে, এগুলো দেখা যাচ্ছে। তাদের ধরো নৌকো হচ্ছে ঢুকে পড়ে বাংলাদেশের ট্রলার, তাদের হচ্ছে আটকে দেয়। হ্যাঁ স্বাভাবিক। আবার এনারাও যখন ওখানে যান তখন ওনাদেরও আটকে দেয়, তখন আবার 2 দেশের মধ্যে তখন চলে কোন দেশেরটাকে কে কিভাবে। কোস্টগার্ডের, এটা পুলিশের, আর এইখানে রয়েছে মেরিন পুলিশ, ওয়েস্ট বেঙ্গল মেরিন পুলিশ। আর ওইদিকে রয়েছে হলো সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশের, দুটো ট্রলার পাশাপাশি রয়েছে। আর এখান থেকে ট্রলারগুলো ছাড়ে জম্মুদ্বীপে নিয়ে যায়, কিন্তু জম্মুদ্বীপে কিন্তু নামায় না। জম্মুদ্বীপটা এখন নো ম্যান ল্যান্ড হয়ে গেছে, জম্মুদ্বীপে এখন কেউ নামায় না।
ফ্রেজারগঞ্জ জেটি থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলেছি ফ্রেজারগঞ্জের আরেকটা দিকে। চারদিকে কি সুন্দর সবুজ জলাশয় আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, কি মনোমুগ্ধকর দৃশ্য। চলে এলাম এবার ফ্রেজারগঞ্জের সমুদ্র তীরে। খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর ওই যে দেখা যাচ্ছে উইন্ডমিল গুলো, এটা কিন্তু ফ্রেজারগঞ্জের একটা বিশেষ আকর্ষণ। অনেক উইন্ডমিল গুলো কিন্তু এখন বন্ধ, কিন্তু তাও কিছু কিছু উইন্ডমিল চলছে নীল আকাশের তলায়, চরকির মতো ঘুরে যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে। ফ্রেজারগঞ্জ বকখালি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম, যার নামকরণ করা হয়েছিল বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর স্যার অ্যান্ড্রু ফ্রেজারের নামে। ফ্রেজারগঞ্জ সৈকতটিও বকখালিরই সৈকতেরই একটি অংশ। আর ওই যে দেখা যাচ্ছে একটি মন্দির, যাই দেখি এটা মন্দির, কিসের মন্দির, আর দূরে ছোট ছোট জেলেদের বাসার থাকার জায়গা। আর এই একটা ভাঙা বাড়ির মতো রয়েছে, স্থানীয়দের সাথে কথা বলে জানলাম এটাই নাকি ফ্রেজার সাহেবের বাংলো ছিল এক সময়। আর ওই পাশে রয়েছে হলো পুরো পাকা বাঁধ, সরকার থেকে এটা করে দিয়েছে। ফ্রেজার সাহেবের বাংলোটা দেখে বেশ হন্টেড প্লেসের মতো লাগছে, আমার কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। এই যে সমস্ত বট গাছ, অশ্বত্থ গাছ উঠেছে, বাড়িটাকে একেবারে ফাটিয়ে দিয়েছে। একটু সংরক্ষণ যদি করা যেত থাকতো। আর সামনেটা দেখুন কতটা সমুদ্রের জল এসে পড়েছে, এই যে বৃষ্টিটা গেল তার কতটা জল ঢুকে এখানে জমা হয়েছে। 2 দিন পর বাড়িটাও যাবে ভেঙে। ভালোই লাগছে দেখতে। আর যাই এবার মন্দিরটা একটু ঘুরে আসি। সমুদ্র তটে গঙ্গা মায়ের মন্দির, ওপরে রয়েছেন ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, আর ভেতরে রয়েছেন গঙ্গা মা। সমুদ্র যাত্রার সময় এই গঙ্গা মায়ের কাছে পুজো দিয়ে তবে সমুদ্র যাত্রা শুরু করা হয়। মন্দিরের উপরেই রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই 3 দেব। মন্দিরটা বদ্ধ, তাই বাইরে থেকে যেটুকু পারলাম ছবি তোলার চেষ্টা করছি। মা গঙ্গা ইনি তো অবশ্যই থাকবেন, এনাকে না হলে তো জলের কোনো কাজই করা যায় না। খুব মান্যতা পান আমাদের মা গঙ্গা। এখানে তো মান্যতা পানি, মা গঙ্গা আমাদের সবার মা। এইবার আমরা চলে এসেছি কার্গিল বিচে। কার্গিল বিচটা বেশ অনেকটা নেমে তবে কার্গিল বিচে সমুদ্রের ধারে পৌঁছতে হবে। আমরা নিচে নামছি না, আমরা উপর থেকেই দেখছি। বিচটা একেবারে ফাঁকা, জনমানব খুব একটা নেই, লোকজনের কেওয়াসও নেই। আর ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ যে জঙ্গলের মতো অংশটা, আমি জানি না আমার ক্যামেরায় আসছে কিনা, ওটা হলো জম্বু দ্বীপ। আরেকটা বিশেষত্ব হলো কার্গিল দ্বীপে রয়েছে, এখানে হলো সাদা রঙের বালি দেখতে পাওয়া যায়। আমরা ওপর থেকে এটা দেখছি।
বকখালিতে। রাত্রে ডিনার আমাদের চলে এসছে, ডিনারে নিয়েছি রুটি, তার সাথে রয়েছে হলো স্যালাড, আর তার সাথে রয়েছে হলো চিকেন। এখানে এক প্লেটে 2 পিস চিকেন আর একটা করে আলু দিয়েছে, আর তার সাথে দিয়েছে স্যালাড, আর আমি নিয়েছি হলো 3খানা রুটি। এই হলো আজকের আমাদের ডিনার। তা এখন খাওয়া শুরু করি। চিকেনটা টেস্ট আছে। আজকে আমাদের বকখালি ট্যুরের শেষ রজনী। একটু আগে আমি ডিনার করে এসে বসেছি। তা এই বালুতট প্রপার্টিটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুব ভালো, একেবারে বিচের কাছেই, কোনো অসুবিধে নেই। আর এদের রেস্টুরেন্টটা খুবই ভালো, এর খাওয়া দাওয়া সব কিছুই ভালো। আর সর্বোপরি ভালো হলো এদের স্টাফদের ব্যবহার, খুবই ভালো স্টাফদের ব্যবহার। আমরা যখনই যে অসুবিধে পড়েছি, আমরা বলেছি অনেক খাবার নিয়ে খুব রাগারাগি করেছি, দিতে দেরি হচ্ছে, তারা কিন্তু হাসি মুখে আমাদের সমস্ত দাবি কিন্তু মেনে নিয়েছে। এটা কিন্তু ঠিক কথা। আরেকটা জিনিস আমি যে ড্রব্যাক্সটা এখানে পেলাম, সেটা হলো রেস্টুরেন্টে যেভাবে হ্রাস হচ্ছে সেই তুলনায় কিন্তু এদের স্টাফদের সংখ্যা কিন্তু খুব কম। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যদি এই দিকটা একটু লক্ষ্য রাখেন খুব ভালো হয়। আরেকটা জিনিসও আছে এখানে, যে ঘরগুলোর মেনটেনেন্স কিন্তু একটু ভালোভাবে করার দরকার। কারণ এখানে কোনো ঘরে তালা খুলছে তো ছিটকিনি খুলছে না, কোনোটা ছিটকিনি খুলছে তো তালা খুলছে না। তারপর ডাস্টিংটা একটু ভালোভাবে প্রপার ডাস্টিং করা উচিত। আরেকটা জিনিস যেটা চোখে পড়লো, সেটা এখনো হয়নি, এখানে কিন্তু লিফট নেই। যাদের পায়ে ব্যথা বা বয়স্ক মানুষরা যারা আসবেন, তারা একটু ভেবেচিন্তে আসবেন, তবে লিফট বসানোর কাজ কিন্তু শুরু হচ্ছে। আর রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই কিন্তু ভালো। দাম হয়তো একটু আপনাদের কাছে বেশি লাগবে। আমরা কিন্তু বাইরে ট্রাই করেছিলাম, আমাদের সেই খাবারটা ভালো লাগেনি, খুব গন্ধওয়ালা খাবার দিয়েছিল, জিনিসটা খুব র ছিল। শেষমেশ আমরা বাধ্য হয়ে কিন্তু এখানেই খেয়েছি। খাবারটা খুব ফ্রেশ, মাছগুলো ফ্রেশ, সবই ফ্রেশ। এখানে খাবার নিয়ে কিন্তু নো ডাউট খুবই ভালো খাবারগুলো। আর স্টাফরা তো সত্যিই ভালো। আর হাউসকিপিংয়ের যে স্টাফ, আমি জানি না উনি হাউসকিপিংয়ের কিনা, সঞ্জীব দেবনাথ, ওনার কথা আলাদা করে না বললেই নয়। মানে ছেলেটি খুবই বাচ্চা ছেলে এবং হাসি মুখে আমাদের সমস্ত আবদার মেনে নিয়েছে। যাওয়ার সময় দেখা করে গেছে, কালকে যাওয়ার সময় ওনার সাথে আমার দেখা হবে না, তাই এসে আলাদাভাবে নক করে বললেন ম্যাডাম আসছি, আপনারা আবার আসবেন, ভালোভাবে থাকবেন। উনি সমস্ত আমাদের শেষ ঘন্টা অবধি আমাদের লক ঠিক ছিল না, তারপর ছিটকিনিটা ঠিক ছিল না, উনি সব করে দিয়ে গেছেন। পাশের রুমগুলোতেও উনি যথেষ্ট হেল্প করেছেন। তা ওনার কথা আলাদাভাবে না বললেই কিন্তু নয়। এছাড়া সব স্টাফরাই কিন্তু ভালো। তা আশা করছি এটা আরও উন্নত হবে, মানে পর্যটন বিভাগ এতে আরও নজর দেবেন। তা আপনারা একবার এখানে আসুন, এসে একবার থেকে দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আমরা অনেকক্ষণ আগে আমরা বকখালি ছেড়ে বেরিয়ে এসেছি। আমরা আপাতত আছি ডায়মন্ড হারবারের এই সাগরিকা টুরিস্ট লজের উল্টো দিকে। পিছনে দেখতে পাচ্ছেন গঙ্গা, একদম দুপাট ছাপিয়ে জল আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে আমরা এখন এই সাগরিকার ঠিক উল্টো দিকে বসে আছি। কালকে আপনাদের কয়েকটা জিনিস শেয়ার করতে আমরা ভুলে গেছি। প্রথম কথা, আমাদের ওখানে কত খরচা, কত ঘর ভাড়া করেছে, ওখানে কত ঘর ভাড়া করেছে সেটা আমরা জানাতে ভুলে গেছিলাম। আমরা যে ঘরটায় ছিলাম সেটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। সেখানে পার ডে পার নাইট আমাদের পড়েছিল 3200 প্লাস জিএসটি দিয়ে 3600 মতো হচ্ছে পড়েছিল। আমরা নিয়েছিলাম 4টে ঘর, 8জন ছিলাম, 4টে ঘর হচ্ছে নিয়েছিলাম। টোটাল পড়েছিল আমাদের 33,200 সামথিং। তা আবার যখন হচ্ছে ফিরে আসছি,
তখন ওনারা ওই জিএসটি ব্যাপারটা, জিএসটি যেটা যে কমে গেছে, কমে গেছে দিয়েছি। হ্যাঁ, আগে তো 12% ছিল, ওটা 22শে সেপ্টেম্বরের পরে ওটা 12% থেকে নেমে 5%-এ এসেছে। সুতরাং ওনারা যে রেস্ট অ্যামাউন্টটা 2072 টাকা ওনারা আমাদের বাই ক্যাশ রিফান্ড করে দিয়েছে। আর ধরুন এটা গেল রুমের খরচা, আর খাওয়ার খরচা ছিল, খাওয়ার খরচা ধরুন 3 দিনের ওই টোটাল টুরিস্ট লজে হয়েছিল 7,368 টাকা। ওই 3 বেলা নিয়ে আমাদের 7,368 টাকা হয়েছিল। এবারে আমাদের একদিন শুধু আমরা বাইরে খেয়েছিলাম, একদম মানে বাইরে খেয়েছিলাম মানে টেস্ট করার জন্য কীরকম খাওয়া, কীরকম কি বাইরের খাওয়া কেমন, কিন্তু দেখলাম একেবারেই ভালো না খাওয়াটা, একেবারেই ভালো না। খুবই কম এখানে অপশান না, হোটেল আছে কিন্তু সেরকম কোয়ালিটি কোয়ালিটি নয়। আর যারা টুরিস্ট লজে থাকবেন আমি রেকমেন্ড করবো আপনারা একটু খরচা বেশি হলেও আপনারা টুরিস্ট লজেই খাবেন, কারণ ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি আছে। আর ওই দুবেলা লাঞ্চ এবং ডিনার যেটা সেইটা আপনারা ওই টুরিস্ট লজেই করবেন। আর একটা কথা যেটা হচ্ছে, আমার মতে থালিটা অ্যাভয়েড করুন, কারণ থালিতে খরচাও বেশি, আপনার জিনিসও কম থাকে। তার থেকে আলা কাটে নেবেন, ভাগ করে খাওয়া যাবে। এইটাই আমার হচ্ছে বলার কথা। না, আরেকটা ব্যাপার হলো যদি আমরা বাইরে কেউ থাকেন, ওখানে অনেক বড় বড় হোটেল আছে, খুব সুন্দর ভালো হোটেল আছে টুরিস্ট লজ ছাড়াও। টুরিস্ট লজের কাছে থেকেও অনেক বড় ভালো হোটেল আছে, কিন্তু সেখানে থেকেও আপনারা কিন্তু এই টুরিস্ট লজে খেতে আসতে পারেন। এটাও হয়, মানে সেখানে থাকলে খাওয়াটা এখানে করবেন, বাড়ির মতো খাওয়া কোনো অসুবিধে নেই, কোনো প্রবলেম হবে না, এটাও আপনারা করতে পারেন। সেটা আপনাদের যেরকমই, তবে আমি জানি না অন্যান্য হোটেলগুলো কীরকম স্ট্যান্ডার্ড মেনটেন করে সেটা আমি জানি না। আছে কয়েকটা আছে, বে ভিউস হোটেল দেখলাম, আরও অমরাবতী বলে একটা হোটেল দেখলাম, কিন্তু আমি ওখানে ভেতরে যাইনি। ভেতরে কীরকম রুমের কন্ডিশন সেটাও আমি বলতে পারবো না। আপনারা ট্রাই করতে পারেন। আর খাওয়াটা ওখান থেকে এমন কিছু না, টুরিস্ট লজ এমন কিছু দূরত্ব না, পায়ে হেঁটে খুব বেশি হলে পায়ে হেঁটে ওই মিনিট 3 হবে, ওই একদম বিচের ধারে। তা আপাতত আমার এইটুকুই বলার ছিল, এইটাই মানে হচ্ছে বললাম। এখন আমরা এই ইয়েতে বসে আছি সাগরিকার উল্টো দিকে, বেশ মনোরম পরিবেশ, গঙ্গার হাওয়া, পিছনে গঙ্গা। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেটা কোথায় কবে কি করব সেটা এখনো ঠিক করিনি, সেটা একটা ট্যুরের উপরই করব। আমার চ্যানেলটা টেস্ট অ্যান্ড ট্রাভেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন, শেয়ার করবেন, আর অনেক 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 মন্তব্য কিন্তু আমার চাই, তাহলে কিন্তু আমি আমাকে